যেটা বলছিলাম যে আমাদের যে দৃশ্যমান আলো আছে সেই দৃশ্যমান আলো হলো এই যে মাঝখানের এই অংশটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড এই আলোগুলো দেয়া আছে। তো এখানে যে ফিগারটা দেখো এই লেফট সাইডে যেটা দেয়া আছে এটা হলো আমাদের বলেই দেয়া আছে ল্যামডা মাইক্রোমিটারে ভ্যালু। অর্থাৎ এই যে এই ভ্যালু গুলো যে দেখছি এগুলো হলো কোন আলোটার ওয়েভলেন্থ কত সেটা মাইক্রোমিটারে দেয়া আছে। তো ভিজিবল ওয়েভলেন্থ এর জন্য আমরা দেখতে পাচ্ছি দেখো যে 0.39 থেকে শুরু করে 0.7 পর্যন্ত এটা হলো আমাদের ভিজিবল আলোর জন্য। এবং একটু যদি খেয়াল করো আমরা জানি যে ওয়েভলেন্থ যত বাড়বে আমরা জানি ফ্রিকোয়েন্সি তত কমতে থাকে। তার মানে আমরা যদি বলি যে এই পাশের ওয়েভলেন্থ তো কম 0.01, এই পাশে দেখতে পাচ্ছি 1000, ডান দিকে হলো 1000, বায়ে হলো 0.01। তার মানে লেফট থেকে যত রাইটে যাব ওয়েভলেন্থ তত বাড়তে থাকবে। তো এই বাড়তে বাড়তেই যখন এটা ইনক্রিজ হচ্ছে ঠিক একই টাইমে কি হবে যে ওয়েভলেন্থ বাড়ছে মানে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ এইদিকে ওয়েভলেন্থ খুব ছোট, ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আর ডান দিকে কি ওয়েভলেন্থ অনেক বড়, ফ্রিকোয়েন্সি অনেক কম। তো এই রেশিওটাই বা এই রিলেশনটা আমরা এই ফিগার থেকে একটু বুঝতে পারছি যে ভায়োলেটের আমরা জানি যে ভায়োলেট বা বেগুনির হলো ওয়েভলেন্থ থাকে খুব ছোট, ফ্রিকোয়েন্সি বেশি থাকে। হোয়ারেজ রেড এর ক্ষেত্রে উল্টো, তার মানে রেডে হলো ফ্রিকোয়েন্সিটা থাকবে কম, ওয়েভলেন্থটা থাকবে বড়। আর যদি আমরা এই দৃশ্যমান আলোর বাইরে যাই যে রেডের চেয়েও বড় ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সির কি আছে ইনফ্রারেড, যেটাকে আমরা বলি অবরোহিত। ইনফ্রারেড এর মধ্যে অনেকগুলো ভাগ এখানে দেখানো আছে, নিয়ার ইনফ্রারেড, মিডিয়াম ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, এক্সট্রিম ইনফ্রারেড। এগুলো যত আমরা ডানের দিকে যাচ্ছি তত কি ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সিও কমে যাচ্ছে। আর ইনফ্রারেড এর পরের ধাপটা হলো রেডিও স্পেকট্রাম। রেডিও স্পেকট্রাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, রেডিও স্পেকট্রামের শুরুটা হচ্ছে 1000 মাইক্রোমিটার। 1000 মাইক্রোমিটার মানে 1 মিলিমিটার। 1 মিলিমিটার থেকে রেডিও স্পেকট্রাম শুরু, এবং এটা কিন্তু অনেক বড় হয়, কয়েক মিটার বা কয়েক কিলোমিটারও হতে পারে একটা ওয়েভলেন্থের ভ্যালু। একটা সিঙ্গেল ওয়েভ যার লেন্থ হবে কয়েক মিটার, কয়েক কিলোমিটার পর্যন্ত হওয়া পসিবল রেডিও স্পেকট্রামের ক্ষেত্রে। তো বুঝতে পারছো যে যত আমাদের ওয়েভলেন্থ বাড়বে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমে আসবে। অর্থাৎ রেডিও স্পেকট্রামের ওয়েভলেন্থ অনেক বড় কিন্তু তুলনামূলকভাবে ফ্রিকোয়েন্সি অনেক কম। এখন আমরা আবার এই ভায়োলেট থেকে লেফট সাইডের কথা চিন্তা করি। ভায়োলেটের লেফটে আছে আল্ট্রা ভায়োলেট, অতি বিগণের রশ্মি। এটার ফ্রিকোয়েন্সি কি ভায়োলেটের চেয়ে বেশি, আর ওয়েভলেন্থ ভায়োলেটের চেয়ে কম। এইটাও আলাদা আলাদা ভাগ আছে, নেয়ার, ফার, এক্সট্রিম, আল্ট্রা ভায়োলেটে। আল্ট্রা ভায়োলেটের চেয়েও আরো বেশি ফ্রিকোয়েন্সি, আরো ছোট ওয়েভলেন্থ আছে এক্স রে। এক্স রে ভ্যালুটা কিন্তু আগের ক্লাসের যে ম্যাথ ছিল 2.1 বলে দেওয়া আছে এক্স রে একটা ভ্যালু দিয়ে যে এত মাইক্রোমিটার ওয়েভলেন্থ। এক্স রে চেয়েও কম ওয়েভলেন্থ মানে বেশি ফ্রিকোয়েন্সি হলো গ্যামা রে। গ্যামা রের ফ্রিকোয়েন্সি এতই হাই যে আমরা আগের ক্লাসে একটা ইকুয়েশন দেখেছিলাম, ই ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে হলো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা যত বেশি হবে ই এর ভ্যালু তত বাড়তে থাকবে, ই ইকুয়াল টু এইচ নিউ যেহেতু। তো এই গ্যামা রের ক্ষেত্রে নিউ বা ফ্রিকোয়েন্সির ভ্যালু এত বেশি থাকে যে এনার্জির ভ্যালু অনেক বেড়ে যায়, এবং এতটাই বেড়ে যায় যে গ্যামা রে কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে এটা আমাদের অনেক ম্যাটেরিয়ালকে, অনেক মেটালকেও পেনিট্রেট করে ভিতরে ঢুকে যেতে পারে। যে নর্মাল আমাদের যেই ধরো মেটাল প্লেট থাকে, মেটাল প্লেটকে ভেদ করেও গ্যামা রে ভিতরে চলে আসতে পারে। সো এটার এনার্জি অনেক হাই। ঠিক উল্টা ভাবে যদি বলি রেডিও স্পেকট্রামের যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক কম, এনার্জিও খুব কম থাকে। তো এই জায়গাটার একটা কম্পারেটিভ স্টাডি এখানে বা এই ফিগারে দেখানো আছে। এটা তোমাদের ম্যাথস বলো বা এমসিকিউ বলো বা পরবর্তী সময় কখনো যদি তোমাদের একটা কম্পারেটিভ চিন্তা করতে হয় যে আসলে কোন দিকের কি হচ্ছে না হচ্ছে, তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। নর্মালি তোমরা চিন্তা করে দেখো যে আমার কাছে যদি একটা সাপোজ যে কোনো কিছু একটা লোহার বা একটা লোহার পেরেক আছে, এটা যদি আমরা আগুনে দিই তাহলে দেখবা কি এটা শুরুর দিকে তো গরম হতে থাকে, গরম হলে ওটা থেকে এক ধরনের আলো কিন্তু বের হয়।
এটা যখন অল্প গরম থাকে এই আলোটা থাকে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি রেঞ্জে, সো এটাকে আমরা খালি চোখে দেখি না। যখন ওইটা অনেক গরম হয়ে যায় তখন দেখবো এটা লালচে হয়ে যাচ্ছে। লাল হয়ে যাওয়া মানে এটা বেশ গরম হয়ে গেছে, তখন আলোটার আহ লাল দেখি। ওটা যদি আরো গরম হয় তাহলে ওটা কমলা টাইপের হয়ে যায়। অনেক সময় দেখবা যেখানে মেটালের কাজ টাচ করে ওইখানে তো এই কমলা বা হলুদ টাইপের হয়ে যায় মেটাল গুলো, এত বেশি তাপ দেওয়া হয়। এর চেয়ে বেশি গরম আমরা নর্মালি সাধারণ অবস্থায় দেখি না। কিন্তু আরো যদি হিটেড হতো এবং এটা যদি আমাদের পক্ষে দেখা পসিবল হতো, দেখা যেত যে আরো গরম করলে ওটা সবুজ হয়ে যাচ্ছে, আরো বেশি করলে নীল হচ্ছে, তার চেয়েও বেশি করলে বেগুনি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ধরো ইয়েলো পর্যন্ত মোটামুটি নিজেরা অনেকেই দেখেছি। আমরা যারা এখানে আছি ক্লাস করছো তোমরাও কিন্তু কম বেশি প্রায় সবাই দেখেছো যে একটা মেটালকে গরম করলে শুরুতে কোনো কিছুই দেখা যায় না, কারণ এখানে ওয়েভলেন্থ অনেক বড় থাকে, ফ্রিকোয়েন্সি কম। তারপরে প্রথমে একটু লালচে দেখি, আরো গরম করলে অরেঞ্জ হয়ে ইয়েলো পর্যন্ত আমরা দেখি। তো এটা জাস্ট আমাদের কমন একটা নলেজের জন্য এই ফিগারটা খুব জরুরি। এখানে যে ফিগারটা দেখছো এখানে সবকিছু খুব ক্লিয়ার ভাবে টাইপিং গুলো বোঝা যাচ্ছে না। যেমন এই যে এই লেখাটা যে আছে মাঝখানে, এই লেখাটা হলো ভিজিবল। ভিজিবল কথাটাই এখানে ক্লিয়ার না। তো আমি এটার একটা ক্লিয়ার ফিগার একটু পরে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব আজকের ক্লাসটা শেষ করে। তো ওখান থেকে আর একটু ক্লিয়ার বুঝতে পারবা। একই ফিগার, জাস্ট ওইখানে ক্লিয়ারলি দেখানো আছে সব। তো আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করলাম লাস্ট ক্লাসে। এক্সাম্পল 2.1 এর পরে আমরা দেখেছিলাম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটাও দেখেছিলাম। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির পরে আমাদের পরের টপিক ছিল এই রিলেটেড একটা ম্যাথ 2.2 এক্সাম্পল, এবং 2.2 এর সাথে এর পরে যেটা এসেছিল সেটা হলো হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। লাস্ট ক্লাসে আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল পর্যন্ত দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হলো শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। গত ক্লাসে এর আগে পর্যন্ত আলোচনা হয়েছে, শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন থেকে আজকের আলোচনা শুরু হবে। তো শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশনটা কি সেটা একটু দেখো, যে আমাদের এখানে এক্সাম্পল ইকুয়েশন 2.6 এ দেখানো আছে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। তো ইকুয়েশনটা দেখেই বুঝতে পারছো যে এটা আসলে বেশ কমপ্লিকেটেড একটা ইকুয়েশন, নর্মাল চেহারা থেকেই বোঝা যায় এটা। তো আমরা যদি প্রত্যেকটা প্যারামিটার কোনটা দিয়ে কি বোঝানো হয় তাহলেই দেখবা ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই যতটা জটিল দেখে মনে হচ্ছে আসলে অত জটিল আর সামনে মনে হবে। তো প্রথম দেখি যে এখানে কি কি জিনিস আছে। ফার্স্ট আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো এখানের একটা প্যারামিটার সাই এক্স টি। দেখো এই যে প্যারামিটারটা সাই এক্স টি কে বলা হয় ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন সাই এক্স টি, এবং এই ওয়েভ ফাংশনটাকে ওয়ান ডাইমেনশনাল বলা হচ্ছে কারণ এটা এক্স দেয়া আছে এবং টি মানে হলো টাইম ডিপেন্ডেন্ট। টি আছে মানে কি, এটা টাইমের উপর ডিপেন্ড করে এটার একটা ভ্যালু আসবে, টি না থাকলে টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সাই এক্স টি হলো ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। এখন কথা আসতে পারে ওয়েভ ফাংশন জিনিসটা আসলে কি। ওয়েভ ফাংশনের সরাসরি কোনো মানে নেই, ওয়েভ ফাংশন দিয়ে কি বোঝাবো এর ফিজিক্যাল কোনো অর্থ নেই। কিন্তু এটাকে যদি স্কোয়ার করে দেওয়া হয় যে সাই এক্স টি হোল স্কোয়ার, তাহলে সেটার একটা মানে আছে। সেই মানেটা কি দেখো, ধরে রাখলাম আমাদের একটা নির্দিষ্ট লেন্থ আছে যেটা শুরু হচ্ছে, এই লেফট সাইডটা হলো 0 আর রাইট সাইডটা হলো এক্স। ঠিক আছে, আমি এটাও লিখে দিই, বুঝতে সুবিধা হবে। বললাম লেফট সাইড হলো 0, এই পাশটা হচ্ছে 0, বাউন্ডারিতে পড়ে গেছে, যাই হোক এটা বুঝতে পারবো, সমস্যা নেই। আর রাইট সাইডটা যেটা আছে সেটা হলো এক্স। ঠিক আছে, 0 আর এক্স। তাহলে এখানে সাই এক্স টি হোল স্কোয়ার দিয়ে যেটা বোঝানো হয় যে টি মুহূর্তে, টি এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, 1 ন্যানো সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 0.5 মিলি সেকেন্ড হতে পারে, এরকম র্যান্ডম যে কোনো ভ্যালু। সো টি মুহূর্তে কোনো একটা পার্টিকেল 0 থেকে এক্স এইটুকু দূরত্বের মধ্যে থাকবে, সেটা পাবার প্রবাবিলিটি সেটা হলো সাই এক্স টি হোল স্কোয়ার।
ঠিক আছে, এটাকে স্কোয়ার দিলে যেটা হবে সেটা হলো সাই এক্সটি হোল স্কোয়ার। সাই এক্সটি হোল স্কোয়ার মানেই হলো, ওটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, পরে আসবে। তো এটা মানে হলো 0 থেকে এক্স পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বের মধ্যে টি মুহূর্তে কোন একটা পার্টিকেল আছে কি নাই, এই যে পাবার প্রবাবিলিটি, সেটাকে বলা হচ্ছে সাই এক্স টি হোল স্কোয়ার। এখানে শুধু এক্স আছে, তার মানে এটা ওয়ান ডাইমেনশনাল। আমরা যদি চিন্তা করে দেখি যে আমার একটা প্লেন আছে, এরকম একটা জাস্ট প্লেন, এটা ধরলাম এক্স এক্সিস, ওয়াই এক্সিস, তাহলে এইটা তখন হয়ে যাবে কি সাই এক্স ওয়াই টি, এবং এটাকে স্কোয়ার করলে হবে সাই এক্স ওয়াই টি হোল স্কোয়ার। এবং সাই এক্স ওয়াই টি হোল স্কোয়ার বলতে বোঝানো হবে টি মুহূর্তে এই যে প্লেনটা আছে, এই প্লেনের মধ্যে কোনো একটা পার্টিকেল আছে কি নাই, সেটার প্রবাবিলিটিকে আমরা বলবো সাই এক্স টি হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো টু ডাইমেনশনের ক্ষেত্রে তখন হবে সাই এক্স টি, সাই এক্স ওয়াই টি হোল স্কোয়ার। যদি আমরা চিন্তা করি থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে, তখন কি হবে? ধরো আমরা ধরে নিচ্ছি যে একটা থ্রি ডাইমেনশনাল যে কোনো কিছু একটা, বোঝার সুবিধার জন্য একটা ফিগার এঁকে নিচ্ছি আমরা। থ্রি ডাইমেনশনাল মানে তো একটা বক্স, ওয়ান ডাইমেনশন বললে একটা লাইন, টু ডাইমেনশনাল হলো একটা প্লেন, আর থ্রি ডাইমেনশনাল মানে হলো একটা বক্স। তো ধরে নিলাম যে এটাই হলো আমাদের সেই বক্সটা। এখানে ধরলাম এই ডিরেকশন যেটা, এই পাশ থেকে এদিকে আসলে এটা হলো এক্স ডিরেকশন, উপরে গেলে জেড ডিরেকশন, এবং ভেতরের দিকে বা বাইরের দিকে যেটা, সেটা হলো জেড ডিরেকশন। তাহলে সাই এক্স ওয়াই জেড টি তখন হয়ে যাবে থ্রি ডাইমেনশন যেহেতু, সাই এক্স ওয়াই জেড, তাহলে সাই এক্স ওয়াই জেড টি হোল স্কোয়ার মানে হলো টি মুহূর্তে এই বক্সটার মধ্যে কোনো একটা পার্টিকেল আছে কি নাই সেটা পাবার প্রবাবিলিটি। তো আমরা এটা বুঝতে পারলাম যে ওয়ান ডাইমেনশন হলে শুধুমাত্র একটা লাইন দিয়ে বোঝাচ্ছি এক্স ডিরেকশন, এবং এখানে ওইটাই দেখানো হচ্ছে। টু ডাইমেনশন হলে এক্স ওয়াই, এবং থ্রি ডাইমেনশন হলে এক্স ওয়াই জেড। ওটাকে স্কোয়ার করে দিলে এই লাইনে অথবা এই প্লেনে অথবা এই বক্সের মধ্যে কোনো পার্টিকেল আছে কি নাই সেটা পাওয়ার প্রবাবিলিটি আমরা বুঝতে পারি। তো আপাতত আমাদের এখানে আসলে টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশন নিয়ে চিন্তা করার দরকার, এটাকে আমরা আপাতত ইগনোর করে যাচ্ছি। টু থ্রি ডি তে আমাদের এখানে কোনো চিন্তা করতে হবে না, এগুলো আমরা ধরো পরবর্তীতে যদি হায়ার স্টাডি বা এখানে কোথাও দরকার হয়, আমি যেমন টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন নিয়ে এখানে আমার নিজের রিসার্চের ক্ষেত্রে আমি ইউজ করি, এটা এখন তোমাদের প্রয়োজন হবে না। তো এখন যেটা আমাদের জাস্ট ওয়ান ডাইমেনশন নিয়ে আমরা কথা বলবো, এবং সাই এক্স টি এটাই আমাদের এখানে আছে, এবং এই জিনিসটাকে বলা হচ্ছে, এটার নাম এখানে দেওয়া আছে যেটা সাই এক্স টি হলো ওয়েভ ফাংশন, এবং সাই এক্স টি হোল স্কোয়ার ওইটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এটা পরবর্তীতে পাবো যখন, তখন আসবে। তারপর হলো ভি এক্স। ভি এক্স মানে এই যে এক্স যে ডিস্টেন্সটা আছে, ওই ডিস্টেন্সে ওই পার্টিকেলটার কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি বা কতটুকু পটেনশিয়াল এনার্জি আছে সেটা, এটা হলো ভি এক্স। তারপরে কি আছে দেখো, এখানে আছে এইচ কাট স্কোয়ার। এইচ কাট মানে আমরা অলরেডি জানি, এইচ কাট হলো এইচ বাই টোয়াইস পাই, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা গত ক্লাসেও এসেছে। তো এটা আমাদের জানা একটা ভ্যালু। টোয়াইস এম, এম হলো যে পার্টিকেলের কথা বলবো সেই পার্টিকেলের মাস, ভর কত। এবং ম্যাক্সিমাম কেসে যেটা হবে, এই পার্টিকেল বলতে আমরা ইলেকট্রনকে বুঝাবো, সো এই ভরটা বলতে আমরা ইলেকট্রনের ভরকে বুঝাবো। তারপরে যেটা আসবে সেটা হলো ডেল্টা স্কোয়ার সাই এক্স টি বাই ডেল্টা এক্স স্কোয়ার, তার মানে ওই সাই এক্স টি যেটা ছিল ওই ফাংশন, সেটাকেই এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ডাবল ডেরিভেটিভ এটা এক্স এর সাপেক্ষে। তারপর তো ভিএক্স সাই এক্স টি হলো ইকুয়াল টু জে, জে মানে হলো ইমাজিনারি যে কনস্ট্যান্ট, মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, এটা হলো জে।
নরমালি তোমরা কমপ্লেক্স নাম্বার এটা পড়েছো, যে মানে হলো √(-1). এইচ কাট আবারও এসেছে, এখানে এইচ কাট ছিল, এখানে এইচ কাট আছে, এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা হলো ডেল্টা সাই এক্স টি বাই ডেল্টা টি, অর্থাৎ এই পাশে যেটা করা হচ্ছে সেটা হলো টাইমের সাপেক্ষে এই ওয়েভ ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভ। ঠিক আছে, তো আমাদের আমাদের মোট যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলো মোটামুটি বুঝতে পারবা। তো এই ফাংশনটা যেহেতু আমরা দেখতেই পাচ্ছি শুধু ওয়ান ডাইমেনশন নিয়ে কাজ করছে এবং এখানে একটা প্যারামিটার আছে টি, তার মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট, এই ফাংশনকে আরেকটা নামে বলা হয়, সেটা হলো ফাংশন বলতে এই ইকুয়েশনটাকে আরেকটা নামে প্রকাশ করা হয়, সেটা হলো ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। ওয়ান ডাইমেনশনাল যেহেতু শুধু এক্স আছে, টাইম ডিপেন্ডেন্ট যেহেতু টি আছে, শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। আমরা এখন যেটা করব, আমাদের এখনকার স্টেপটা হবে এই ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনকে টাইম ইন্ডিপেন্ডেন্ট কিভাবে বানানো যায় সেই জিনিসটা এখন আমরা প্রথমে দেখে নিব। তাহলে আমরা আমাদের প্রথম স্টেপটা আসি। প্রথম স্টেপে আমরা যে কাজটাই করব, যে এখানে সাই তো আছে এক জায়গাতেই, মানে সাই এক্সটি, এই সাই এক্সটিটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিব। একটাকে বলবো শুধু সাই এক্স, আরেকটাকে বলবো ফাই টি। অর্থাৎ আমরা এই ইকুয়েশনটাকে দুই ভাগে ভাগ করে, এই ফাংশনটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছি। এই সাই এক্সটা ছিল, মানে সাই ছিল এক্স আর টি দুটার উপরই নির্ভরশীল। এখন দুটাকে আমরা আলাদা দুটো ফাংশন দিয়ে ডিনোট করছি, একটা হলো সাই এক্স আর একটা হলো ফাই টি। তাহলে দুইটা দিয়ে যদি ডিনোট করা হয়, এবার আমরা উপরের যে ইকুয়েশনটা আছে, কেউ কি কিছু বলছো? আর এখানে গুণ করার পরে সাই এক্স তারপর ফাই টি, কেন সাই টি হবে না? দুইটাই এটা তো সাই ওয়ান। ধরলাম না, এটা আমরা ধরে নিচ্ছি, মানে এটা আলাদা করছে মানে কিন্তু এটা আমরা হিসাব করে বের করে নেই, আমরা ধরে নিচ্ছি দুটো ফাংশন, এটা হলো সাই এক্স আর টাইম ডিপেন্ডেন্ট যেটা সেটা হলো ফাই টি, দুটো ফাংশন ধরে নিচ্ছি। এই যে উপরে লেখা আছে অ্যাজিউম দ্যাট। এখন যেটা হবে সেটা হলো এই উপরের যে আমাদের এই ইকুয়েশনটা ছিল, ইকুয়েশন 2.6 এর যত জায়গায় সাই এক্সটি আছে, তিনটা জায়গায়, যে এখানে সাই এক্সটি আছে, এখানে সাই এক্সটি আছে, এখানে সাই এক্সটি আছে, এই তিনটা জায়গাতে আমরা এই সাই এক্সটি সমান সাই এক্স ফাই টি এই ভ্যালুটা বসাবো। তাহলে আমাদের ইকুয়েশন গুলো কি হবে একটু খেয়াল করো। প্রথম আমরা এই শুধু সাই এক্সটি যেখানে আছে এখানে সরাসরি বসাচ্ছি, এই দেখো সাই এক্স ফাই টি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা একদম অ্যাজ ইট ইজ যা আছে সেটাই বসালাম। তারপরে ধরো উপরের এই যে সেকেন্ড ডেরিভেটিভ যেখানে হয়েছে সেখানে বসাচ্ছি। এখানে যদি বসাই, দেখো চিন্তা করে, আমরা ডিফারেন্সিয়েশনে তো জানি, এখানে যদি আমরা ভ্যালুটা বসাই যে ডেল্টা স্কোয়ার সাই এক্স ফাই টি ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কোয়ার, তাহলে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব, তাহলে সেক্ষেত্রে এক্স এর অংশটা ডিফারেন্সিয়েশনের ভেতরে থাকবে, টি এর অংশ যেটা অর্থাৎ ফাই টির যে পার্টটা আছে, ফাই টিটা তো কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে সেই ক্ষেত্রে, তাই না? যখন আমরা এক্স এর সাপেক্ষে কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করব তখন কি টিটা হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে এই ফাই টি পার্টটাকে আমরা লেফট সাইডে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসলাম। ডিফারেন্সিয়েশনের ভেতরে রইল শুধু ডেল্টা স্কোয়ার সাই এক্স বাই ডেল্টা এক্স স্কোয়ার, শুধুমাত্র এক্স এর যে পোর্শনটা সেটা। আর ডান দিকে যেটা আছে সিমিলার টাইপেরই, যে সেটা হলো এই পাশে আছে ডেল্টা সাই এক্স টি বাই ডেল্টা টি, এটাকেও যখন আমরা এই ভ্যালুটা বসাবো এখানে, তখন কি সাই এক্স এর পার্টটা তখন হয়ে যাবে কনস্ট্যান্ট, তো সাই এক্স বাইরে চলে আসলো, এখানে ডেল্টা ফাই টি বাই ডেল্টা টি এই পার্টটা রইলো। বোঝা গেছে? তার মানে 2.6 ইকুয়েশনে আমরা সাই এক্স টির ভ্যালু সাই এক্স ফাই টি বসাচ্ছি। এখানে আরেকটা লাইন দেখালে সুবিধা হতো, বইতে এক লাইন স্কিপ করে গেছে, মানে মাঝখানে একটা লাইন বসানোর পরে এই কনস্ট্যান্টটাকে বাইরে আনা হয়েছে, এই কনস্ট্যান্টটাকেও বাইরে আনা হয়েছে। ঠিক আছে স্যার এবার এইখানে দেখো, স্যার
হ্যাঁ বলো, এইখানে শুনতে পাচ্ছি। এই পাশে একটা কনস্ট্যান্ট হলো, ওই পাশে গিয়ে আর একটা কনস্ট্যান্ট হলো, এটা কেন স্যার? কারণ এই পাশে কনস্ট্যান্ট হচ্ছে, আমরা ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, এই কারণে টি কনস্ট্যান্ট। এখানে ডিফারেন্সিয়েট করছি টি এর সাপেক্ষে, এই কারণে এক্স কনস্ট্যান্ট। যেটা সাপেক্ষে করছি ওকে সেটা স্যার। ভেরিয়েবল, এখানে এক্স এর সাপেক্ষে জি করছি স্যার, এক্স জি। ভেরিয়েবল। ওকে স্যার। ঠিক আছে, এইবারের কাজটা কি হবে, পরের স্টেপে গিয়ে আমরা করব যেটা, সেটা হলো বোথ সাইডকে আমরা সাই এক্স ফাই টি এটা দিয়ে ভাগ করে দিব। ইকুয়েশনের লেফট সাইডকেও সাই এক্স ফাই টি দিয়ে ভাগ করব, রাইট সাইডকেও সাই এক্স ফাই টি দিয়ে ভাগ করব। তাহলে লেফট সাইডে দুইটা টার্ম আছে, দুইটা টার্মের মধ্যে এই টার্মটার কথা যদি চিন্তা করো, এটাকে সাই এক্স ফাই টি দিয়ে ভাগ করলে ফাই টি আর ফাই টি 1 হয়ে যাবে, ফাই টি ডিভাইডেড বাই ফাই টি, আর সাই টিটা শুধুমাত্র সাই এক্সটা শুধু 1 বাই সাই এক্স হিসেবে রইলো এখানে। সেকেন্ড টার্ম যেটা আছে এখানে সাই এক্স ফাই টি দুটেই আছে, তার মানে ভাগ করলে দুইটাই 1 হয়ে গেল, এখানে শুধু ভি এক্স থাকছে। আর ডান দিকে কি হচ্ছে, ডান দিককে আমরা সাই এক্স ফাই টি দিয়ে ভাগ করলাম, তো এই সাই এক্স আর ওই ভাগ করলাম যে সাই এক্স, ওই দুটো 1 হয়ে যাবে, 1 বাই ফাই টিটা থাকবে। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো ইকুয়েশন 2.9 এর দিকে। 2.9 এর ইকুয়েশনের লেফট সাইডে দেখো এখন আর টি এর কোনো পোর্শন নাই, এটা টাইমের সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে লেফট সাইডটা। আর রাইট সাইডের কথা যদি চিন্তা করো, রাইট সাইডে এক্স এর কোনো পোর্শন নেই, তার মানে এটা এখন এক্স এর সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর যদিও একই ইকুয়েশন, এটাও যে ইকুয়েশন এটাও সেই ইকুয়েশন, বাট আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে এইটা পুরোপুরি এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এখানে টাইমের কোনো অংশ নাই। আর ডান দিকটা রাইট হ্যান্ড সাইড হলো পুরোপুরি টাইমের উপর ডিপেন্ডেন্ট, এখানে এক্স এর কোনো পোর্শন নেই। তো এই ধরনের কেসে সাধারণত যেটা করা হয় সেটা হলো এই দুটাকে আলাদা আলাদা দুইটা কনস্ট্যান্ট ভ্যালু সমান ধরা যেতে পারে। যদি আমাদের এরকম কোন ইকুয়েশন আসে যেটা লেফট সাইড টোটালি রাইট সাইডের, মানে দুই সাইডে দুই রকম ভেরিয়েবল এবং একটার সাথে আরেকটা ভেরিয়েবলের কোনো কানেকশন নাই সরাসরি, তখন দুইটাকে আমরা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু সমান ধরে নিতে পারি। তাই না, যে এখানে যদি আমি এখন টি এর ভ্যালু চেঞ্জ করি, টি এর ভ্যালু চেঞ্জ হলে এই অংশটা চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু লেফট সাইড তো চেঞ্জ হচ্ছে না। আবার এক্স এর ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে লেফট সাইড চেঞ্জ হবে, রাইট সাইড চেঞ্জ হবে না। তাহলে কি হবে, বোঝাই যাচ্ছে যে এই দুটো ভ্যালু আসলে এরকম ইন্ডিপেন্ডেন্ট যখন হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালুর সমান। এই কনস্ট্যান্ট ভ্যালুটাকেই এখানে ইটা দিয়ে বোঝানো হচ্ছে, এই ইটাকে বলা হচ্ছে সেপারেশন কনস্ট্যান্ট। এখানে কোথায় যেন টার্মটা লেখাও আছে, এই যে নিচে লিখেছে ইটা ইজ কল্ড এ সেপারেশন কনস্ট্যান্ট, দুটাকে আলাদা করে দেওয়ার জন্য এই ধরনের কেসে ইউজ করা হয় ইটা, এটা সেপারেশন কনস্ট্যান্ট। এখানে আসলে এরপর কিছু শর্টকাটের মানে কিছু আর এখানে বাম পাশের তারিখ কেন এটা ধরবো ইকুয়েশন আর ডান ডিরাইভ করে পাশের তারিখ কেন আমরা ধরবো না? ডান পাশেরটাও ধরবো, একই কথা হবে ওইটাই আর কি, এটা জাস্ট দেখানো হচ্ছে। এর পরের লাইনে গিয়ে এই যে দেখো যে এটা আবার লেফট সাইডেরটাই ধরা হয়েছে, তো দুইটাইকেই ধরা হবে। প্রথমে রাইট সাইডটা দেখানো হয়েছে যে এটা একটা সেপারেশন কনস্ট্যান্ট যেটা সমান এই জিনিসটার ভ্যালু ধরা হলো, এবং এইখানে একটা বিশাল ডিরাইভেশন আছে, ওই ডিরাইভেশনটা এখানে স্কিপ করে গেছে। এটা আসলে ইটারেশন প্রসেস, যেটা তোমাদের ওই নিউমেরিক্যাল মেথড কোর্সটাকে তোমরা করেছো, এটা অবশ্য সবার জন্য থাকে না, যারা বিলো 3 তাদের জন্য এটা দেয়া হয়। নিউমেরিক্যাল মেথডস, নিউমেরিক্যাল মেথডে এটা কয়েকটা টেকনিক, এক্স এর যাদের ওই সাবজেক্ট আছে তারা পাইছে। হ্যাঁ হ্যাঁ, যারা ওই যে 160 ক্রেডিট করে তাদের এই কোর্সটা করতে হয়। ওইখানে বেশ কয়েকটা মেথড আছে, নিউটন রাফসন মেথড, তারপর গস সিডাল মেথড, এরকম কতগুলো মেথড আছে। এই মেথড গুলো হলো আমাদের এই ধরনের কোনো প্রসেস আসলে সেখান থেকে রুট বের করার জন্য ইউজ করা হয়, এবং এগুলো খুব লেন্দি মেথড। ধরো পুরো সেমিস্টারে 4টা কি 5টা মেথড পড়ানো হয়, এবং এক একটা মেথডই বিশাল সাইজের, এবং ওগুলোর ম্যাথ গুলো অনেক বড় থাকে। এইখানে যেটা করা হয়েছে এই ধরনের ইটারেশন প্রসেস, ওই নিউমেরিক্যাল মেথডের প্রসেস গুলোকে বলা হয় ইটারেশন প্রসেস, যে বারবার করে ভ্যালুটা বের করতে হয়। ইটারেশন প্রসেস বের করে আলটিমেটলি যেটা আসে সেটা হলো, খুব ডিটেইলে না গিয়ে আমি শর্টকাটে শুধু বলে দিচ্ছি যে এই যে ইটার ভ্যালুটা
এই ইটার ভ্যালুটা থেকে একটা এনার্জি, এই যে এইচ নিউ, আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম ইকুয়াল টু এইচ নিউ, এই ইটার ভ্যালুটা দেখা যায় সেই এইচ নিউ এর ই এর ভ্যালু এর সমান চলে আসে। সো আমরা কি বলতে পারি, যেহেতু ইটার ভ্যালু এইচ ই এর সমান আসছে বা এইচ নিউ এর সমান আসছে, সো লেফট হ্যান্ড সাইড যেটা ছিল ইকুয়েশনের, এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলে দিতে পারি এটার ভ্যালু ইটার সমান, ইটা মানেই হলো ই, তার মানে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে এই যে পরের লাইনে যেটা লিখেছে দেখো, ওই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড হলো ইকুয়াল টু ই। এই ই মানেই হলো ওই ইটা। দুটা ভ্যালু এই প্রসেসের মাধ্যমে করলে বিশাল একটা ইকুয়েশন দিয়ে করতে হয়, মানে ডিরাইভেশন দিয়ে আলটিমেটলি এই ই এর সমান আসে। আর শুরুতে আসে এইচ নিউ এর সমান, এইচ নিউ সমান আমরা ই ধরে নিই, তো ই এর সমান আসলো। ঠিক আছে, এখন যেটা এই ইকুয়েশনটা দেখো, এখানে কিন্তু আর টাইমের কোনো অংশ নাই, টোটাল লেফট সাইডটা ইকুয়াল টু হয়ে গেল একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই পার্টিকুলার কেসে ই, এবং যে পার্টিকেলটা নিয়ে চিন্তা করছে সেই পার্টিকেলের ফ্রিকোয়েন্সিটা এখানে ম্যাটার করে, এই কারণে এইচ নিউ থেকে ইটা আসে। তো এই ইটাকে আমরা এখন যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, ভিএক্স মাইনাস ই, আর এরপরে যেটা করা যায় মানে ভিএক্স মাইনাস ই ইকুয়াল টু 0 হবে। এটাকে যদি আমরা লেফট সাইডে আনি, ইটাকে লেফট সাইডে নিয়ে আসলে ভিএক্স মাইনাস ই ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাকেই মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম এই অংশটা দিয়ে ভাগ করে দিব। এই আমাদের এই ইকুয়েশনের যে এই পার্টটা আছে মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম, এটা দিয়ে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটাকেই ভাগ করে দেবো। রাইট হ্যান্ড সাইডে অলরেডি 0 আছে, তো এটা ভাগ করলে কোনো চেঞ্জ হবে না, 0ই আছে থাকবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডটা দেখো এখন কি হবে, এখানে তো দুইটা টার্ম আছে, প্রথম টার্মটা হলো এই অংশটুকু, ঠিক আছে, প্রথম টার্মে আছে এই পার্ট। তো এই পার্টটাকে যখন আমরা ভাগ করব তখন কি থাকবে, এই অংশটা 1 হয়ে যাবে, মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম দিয়ে যেহেতু ভাগ করছি এটা 1 হয়ে গেল। সো আলটিমেটলি থাকবে শুধু 1 বাই সাই এক্স ইন্টু ডেল্টা স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কোয়ার, প্লাস এই ভিএক্স মাইনাস ই, এটাকে যখন এটা দিয়ে ভাগ করব, এই যে মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম, তখন কি হবে, ভাগ করলে হয়ে যাবে যেটা মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম দিয়ে ভাগ করলে কি টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ কাট হয়ে যাবে, এটা 1 বাই হয়ে যাচ্ছে, তাহলে টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ কাট আসলো। আর যেহেতু আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কি ভিএক্স মাইনাস ই, এটার সাথে মাইনাস গুণ করে দিলে কি হবে ই মাইনাস ভিএক্স, সো এটা হয়ে গেল টুয়াইস এম বাই এইচ কাট ই মাইনাস ভিএক্স। এরপরের স্টেপে যে কাজটা করা হচ্ছে সেটা হলো বোথ সাইডকে আবার আমরা সাই এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। সাই এক্স দিয়ে গুণ করলে লেফট সাইডের সাই এক্সটা থাকবে না, আর রাইট সাইডে সাই এক্সটা গুণ আকারে চলে আসবে। আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়াবে এরকম। বোঝা গেছে এই পার্ট থেকে এই পার্টটা কিভাবে আসলো? স্যার কোন কোডিং স্যার? হুম, কোডিং স্যার? কঠিন না, শুধু গুণ হচ্ছে আর ভাগ হচ্ছে, এটা কিছু না। প্রথমে হলো এইচ মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম দিয়ে ভাগ করবা, ভাগ করলে লেফট সাইডের এই যে এই অংশটা 1 হয়ে যাবে, সো এখানে আর এইচ কাট টুয়াইস এম এর পার্টটা থাকবে না, পরের টার্মে এসে টুয়াইস এম বাই এইচ কাট রইলো। আর মাইনাসটা ছিল, মাইনাসের কারণে ভি এক্স মাইনাস ই যেটা ছিল সেটা মাইনাস দিয়ে গুণ করে হয়ে গেল ই মাইনাস ভি এক্স। আর তারপরের স্টেপে যেটা করা হলো, বোথ সাইড বলতে এই দুই টার্ম যেটা আছে দুইটাকেই সাই এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে প্রথম টার্মটা সাই এক্স দিয়ে গুণ করে দিলে সাই এক্সটা আর এখানে রইলো না। সেকেন্ড পোর্শনে যেটা হবে ই মাইনাস ভি এক্স এর সাথে এই সাই এক্সটা গুণ হয়ে চলে আসলো, আর ইকুয়াল টু 0 তো আগে থেকে এসেছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা খাতায় একবার লেখে করলেই জিনিসটা ইজি হয়ে যাবে। তোমরা একটা কাজ করো, এটা আমাদের অন্য ওই যে সেকশন এ কেও আমি বলেছি, এই ডিরাইভেশনটা
এই যে টাইম ডিপেন্ডেন্ট শুরুতে ছিল, ওইখান থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত যে আসলাম, এই কয়টা স্টেপকে একটু ডিটেল, বইতে তো দু এক লাইন মাঝে মাঝে স্কিপ করেছে, তোমরা এই ডিটেলটা নিজেরা করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিবা, যে এই ইকুয়েশন থেকে শুরু করবা, এই ইকুয়েশন থেকে শুরু করে এই ইকুয়েশন পর্যন্ত আসবা, এখানে টাইম ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে এটা তোমাদেরও একবার করা হয়ে যাবে, ওইটাই ধরো তোমাদের কাছে তখন ক্লিয়ার ভাবে থাকবে কিভাবে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন পাওয়া যায়। স্যার গেছে? আমাদের লেকচার ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিলে ভালো হতো, গত ক্লাসের গুলো পাইনি। হ্যাঁ, ওইটা তো বললাম আগামীকাল আমি দেখবো ওইটার কি সমস্যা হচ্ছে, এটা নেক্সট আগামীকাল আমি অফিসে বসে দেখবো। ঠিক আছে? ওকে স্যার। সো এই কাজটা তোমরা দেখবা। এখন যেটা আসবে সেটা হলো, অলরেডি আমি এই কথাটা বলে ফেলেছি, ফিজিক্যাল মিনিং অফ দা ওয়েভ ফাংশন, যে সাই এক্স টি যেটা অথবা সাই এক্স যেটা, এর সরাসরি কোনো ফিজিক্যাল মিনিং নাই, কিন্তু এটাকে স্কোয়ার করলে যে ভ্যালুটা আসবে সেই স্কোয়ারের একটা ফিজিক্যাল মিনিং আছে। এই যে এখানে যেটা দেখানো হচ্ছে সাই এক্স টি হোল স্কোয়ার নিচে আছে, এই জিনিসটার একটা ফিজিক্যাল মানে আছে, এবং এই টার্মটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এই যে দেখো পাশেই লেখা যায় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, একটু আগে বলে আসলাম যেটা, যেহেতু এক্স টি আছে তার মানে এটা হলো টাইম ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবং এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, জাস্ট আমি এই যে একটু আগে তোমাদের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সময় বললাম যে একটা ইলেকট্রন বা একটা পার্টিকেল এক্স দূরত্বের মধ্যে টি মুহূর্তে আছে কি নাই সেটার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা বোঝানো হয় সাই এক্স টি হোল স্কোয়ার দিয়ে। শুধুমাত্র সাই এক্স, এটার সরাসরি কোনো মানে নাই, এই যে এটাও বলেছে দেখো, ইট ক্যান নট বাই ইটসেলফ রিপ্রেজেন্ট এ রিয়েল ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে এটা নিজে থেকে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে না, কিন্তু এটাকে স্কোয়ার করলে তখন এটার একটা মানে থাকে। ফিজিক্যাল মিনিংটাও মোটামুটি বুঝে রাখবা যে এটা আসলে কি জিনিস। এবং তারপরে যেটা আসবে সেটা হলো এই সাই এক্স অথবা সাই এক্স টির বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন মানে কি, আমরা তো এতক্ষণ বললাম যেটা, যে জিরো থেকে এক্স পর্যন্ত একটা ডিস্টেন্সের মধ্যে আমরা চিন্তা করেছি যে জিরো থেকে এক্স এর মধ্যে এই একটা পার্টিকেল আছে কি নাই। এখন যদি আমার এই জিরো থেকে এক্স না বলে বলি যে এটা পজিটিভ দিকে একদম ইনফিনিটি পর্যন্ত আছে, নেগেটিভ দিকেও এটা পুরো ইনফিনিটি পর্যন্ত আছে, তার মানে কি আসলে এক্স এক্সিস বরাবর যতদূর পাওয়া সম্ভব সম্পূর্ণ রিজিয়নটাকে বোঝানো হচ্ছে না। এই যে দেখো, এই যে লিমিটটা দেওয়া হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তার মানে জিরো থেকে এক্স তো একটা ফাইনাইট জায়গা, নির্দিষ্ট জায়গা। এখন যেটা হয়ে যাচ্ছে একদম এক্স এক্সিসে যত দূর আছে, মাইনাস ইনফিনিটি যেখানে ছিল সেখান থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সম্পূর্ণটাই হলো আমরা হিসাব করছি। তাহলে পুরো ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি হিসাব করি সেক্ষেত্রে তো একটা পার্টিকেল অবশ্যই আমরা পাবো। এই কারণে সেই ক্ষেত্রে এই পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1, যখন সাই এক্স কে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা হয় তখন ভ্যালুটা আসে 1। সো 1 পাওয়ার জন্য বাউন্ডারি কন্ডিশন হলো এই দুটাই, যে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হিসাব করতে হবে, আদারওয়াইজ 1 আসবে না। আর বাউন্ডারি কন্ডিশনের মধ্যে আরো দুটো জিনিস যেটা এখানে বলা হয়, দেখো দুটা কন্ডিশনের কথা এখানে বলা আছে, যে সাই এক্স মাস্ট বি ফাইনাইট, মানে এটার একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে হবে, সাই এক্স এর ভ্যালুটা হতে হবে অবশ্যই ফাইনাইট, ইনফাইনাইট কোনো ভ্যালু হবে না। সিঙ্গেল ভ্যালুড এন্ড কন্টিনিউয়াস। সিঙ্গেল ভ্যালুড বলতে কি বোঝাচ্ছে, ধরো আমরা যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করি, জাস্ট একটা গ্রাফ র্যান্ডম লিখে নিচ্ছি, ধরে নিলাম এই গ্রাফের এক্স এক্সিসটা হলো এক্স আর ওয়াই এক্সিস হলো সাই এক্স। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি বলি যে
এখন একটা গ্রাফটা যদি আঁকি, সাইক্স এর ভ্যালুটা যদি ড্র করি, তাহলে ধরলাম আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি, র্যান্ডমলি আমি ধরে নিলাম এরকম একটা ভ্যালু আসছে। তাহলে চিন্তা করে দেখো, এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, এক্স যেখানে যেখানে আছে প্রত্যেকটা ভ্যালুর জন্য সাইক্স এর একটা করে আমরা ভ্যালু পাই। এই জিনিসটাকেই বলা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড। তার মানে এখানে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য সাই এক্স এর একটা করেই ভ্যালু থাকবে। যদি এরকম হতো যে এই জিনিসটাই যদি এরকম থাকতো যে গ্রাফটা আসলো এরকম, তখন কি হচ্ছে যে এক্স এর একটা ভ্যালুর জন্য আমরা সাই এক্স এর একটা, দুইটা, তিনটা ভ্যালু পাচ্ছি, তখন কিন্তু আর এটা সিঙ্গেল ভ্যালুড না। তার মানে সাই এক্স এর একটা কন্ডিশন হলো এটাকে অবশ্যই সিঙ্গেল ভ্যালুড হতে হবে, এরকম গ্রাফ হলে হবে না। সবসময় এক্স এর এক ভ্যালুর জন্য সাই এক্স এর একটাই ভ্যালু থাকবে। আর থার্ড কন্ডিশনে বলা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, আমরা যে প্রথম যে ফিগারটা আঁকলাম, এখন যেটা আছে এটাও কন্টিনিউয়াস, বাট এটা তো সিঙ্গেল ভ্যালুড না। প্রথম যে ফিগারটা এঁকেছিলাম সেটা কিন্তু কন্টিনিউয়াসই ছিল। আমার প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াসলি এটার একটা চেঞ্জ আছে বা যে কোনো একটা ভ্যালু আছে। কন্টিনিউয়াস না হবে কখন, যে ধরো একটা ভ্যালু আছে এরকম, এরপরে মাঝখানে কোনো একটু নির্দিষ্ট জায়গায় কোনো ভ্যালু পাচ্ছি না, আবার ধরো এখান থেকে শুরু হচ্ছে এরকম একটা ভ্যালু, তাহলে এটার কন্টিনিউয়াস ভ্যালু রইলো না। নর্মালি তোমরা অলরেডি জানো যে ম্যাথমেটিক্সে তোমরা দেখেছো জিওমেট্রিতে ট্যান এক্স এর যে গ্রাফ আঁকা হয়, ট্যান এক্স এর গ্রাফ গুলা কি দেখতে হয় যে এরকম না, এখান থেকে এইভাবে আসে, আবার পরে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যায়, এরকম কিছু গ্রাফ আসে। সো ট্যান এক্স এর গ্রাফ যেমন কন্টিনিউয়াস না, ওটাই ডিসকন্টিনিউয়াস একটা গ্রাফ। সো এরকম কোন গ্রাফ আসতে পারবে না। এটার একটা কন্ডিশন হলো কন্টিনিউয়াস হতে হবে, আর একটা হলো সিঙ্গেল ভ্যালুড হতে হবে এবং ফাইনাইট হতে হবে। সিমিলারলি সাই এক্স এর ভ্যালু যেরকম এরকম হবে সাই এক্স বাই ডেল্টা সাই এক্স বাই ডেল্টা এক্স, মানে এটার ফার্স্ট ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এরও ঠিক সেম তিনটা কন্ডিশনে আছে। এটাও ফাইনাইট হতে হবে, এটাও সিঙ্গেল ভ্যালুড হতে হবে, আর এটাও কন্টিনিউয়াস হতে হবে। ফাইনাইট, সিঙ্গেল, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস। সেম জিনিস দিয়ে আমাদের সেম কন্ডিশনে দুই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি। এটা হলো আমাদের সাই এক্স এবং ডেল্টা সাই এক্স বাই ডেল এক্স এর দুটো কন্ডিশন। বুঝা গেছে? সো এরপর আমাদের যেটা আছে সেটা হলো শ্রোডিঞ্জার্স ইকুয়েশনের আসলে অ্যাপ্লিকেশন গুলো কি। আমরা তো ইকুয়েশন সম্পর্কে দেখলাম, এর চারটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে বলা আছে। চারটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশনের। প্রথম অ্যাপ্লিকেশনটা কি? ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হলো যে একটা ইলেকট্রন যদি ফ্রি স্পেসে থাকে, একদম ফ্রি অবস্থায় আছে, এর উপর বাইরে থেকে কোনো রকম এনার্জি বা কোনো কিছু প্রয়োগ করা হচ্ছে না, এটা একদম নিজে ফ্রি আছে। এই ধরনের কেসে যেটা হবে, সেই ইলেকট্রনটা কি একটা ওয়েভ আকারে তো থাকবে। আমরা তো অলরেডি জানি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে যে পার্টিকেল হলো ওয়েভের মতন বিহেভিয়ার দেখাবে। সেই ফ্রি স্পেসে যেই এটার ওয়েভ লেন্থ হবে, সেই ওয়েভ লেন্থের ভ্যালু হবে h বাই রুট ওভার টুয়াইস এম ই এর সমান। এম হলো ইলেকট্রনের মাস, আর ই হলো ইলেকট্রনটার নিজের যে এনার্জি। বাইরে থেকে কোনো এনার্জি দিচ্ছি না, কারণ বলেই নিচ্ছে এটা ফ্রি স্পেসের কথা, বাট এটার নিজের যে একটা এনার্জি আছে সেই এনার্জিটা এখানে থাকবে, যে এইচ ডিভাইডেড বাই রুট ওভার টুয়াইস এম ই। এটা হলো ল্যামডার ভ্যালু হবে সেই ফ্রি স্পেসে ইলেকট্রনের যে ওয়েভলেন্থ সেটা। তার মানে এটার মাস যত বড় হবে, ভর যত বড় হতে থাকবে, এটার ওয়েভলেন্থ তত ছোট হতে থাকবে। এটা আমরা প্রথম অ্যাপ্লিকেশন থেকে বলতে পারি। আমি খুব ডিটেইল প্রমাণের ভিতর যাচ্ছি না, কারণ এখানে প্রমাণগুলো কিছু প্রমাণ আছে অনেক বড় বড়, এত প্রমাণের দরকার নেই। আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ফাইনাল আউটকামটা তোমাদের সাথে এখন একটু ডিসকাস করছি, এবং এটাই তোমাদের আসলে মেইনলি বুঝতে হবে যে প্রত্যেকটা অ্যাপ্লাই যে করলাম এই বিভিন্ন ক্ষেত্রে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা আউটকামটা কি পাচ্ছি, আমাদের রেজাল্ট কি আসে। তো প্রথম রেজাল্ট হলো ফ্রি ইলেকট্রন ইন ফ্রি স্পেসের জন্য এটার যে ল্যামডা হবে ওয়েভলেন্থের ভ্যালুটা আসবে এইচ ডিভাইডেড বাই রুট ওভার টুয়াইস এম
ই এর সমান, যেখানে ই হলো ওই ইলেকট্রনটার নিজস্ব যে এনার্জি, সেই এনার্জি ভ্যালুটা। এখন দেখো সেকেন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল। এটা আমাদের ধরো ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের একটা। শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন আমরা যেখানে ইউজ করি, নরমালি ফ্রি স্পেসের ইলেকট্রনের কি আছে না আছে সেটা আমাদের জানতে হয়, ঠিক আছে, বাট ইলেকট্রনিক্সে সেটার ইউজটা কম। কিন্তু এই ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে এটার যে ইউজ, সেই ইউজটা কিন্তু অনেক হাই। দেখো ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল বলতে কি বোঝানো হচ্ছে, এখানে তিনটা রিজিয়নের কথা বলা হচ্ছে। এই হলো একটা একটা গ্রাফের কথা চিন্তা করো, গ্রাফের এটা হলো প্রথম রিজন, এটা হলো রিজন 2, এটা হলো রিজন 3। এখানে কি হচ্ছে, রিজন 1 এর এনার্জিটা ইনফিনিটির সমান, রিজন 2 এর এনার্জিটা 0 সমান, রিজন 3 এর এনার্জিটা আবার ইনফিনিটির সমান। এরকম যদি কোনো অবস্থা থাকে, তখন আমরা এটাকে বলি ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল। কারণ এটা একটা ওয়েলের মতন আছে, এই ওয়েলের দুই পাশের এনার্জি ইনফিনিটি, এবং এই ওয়েলের ভেতরকার এনার্জির ভ্যালুটা হলো 0। এখানে যদিও লিখে দেয় নাই, এই লেভেলটা হলো 0 লেভেল, এবং এই ডান দিকের আর বাঁ দিকের দুই দিকের লেভেলই হলো ইনফিনিটি লেভেল। যদি এরকম কোন অবস্থা থাকে, এরকম একটা অবস্থায় ওই পার্টিকেল, এখানে যদি কোনো পার্টিকেল মাঝখানে থাকে, সেই পার্টিকেলের উপর শ্রোডিঞ্জার্স ইকুয়েশন যদি আমরা অ্যাপ্লাই করি, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন অ্যাপ্লাই করলে আমরা যে আউটপুটটা পাই, সেই আউটপুটে আমরা চলে যাই। এটা কি স্ক্রোডিঙ্গার ইকুয়েশন মানে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশনের অ্যাপ্লিকেশন, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন ইউজ করলে যে রেজাল্ট পাই, সেই রেজাল্টটা আমরা আলোচনা করছি। আমি আগে এই ফিগারটা আসি, পরে উপরে ম্যাথটা নিয়ে আলোচনা করব। দেখো এই যে এইখানেও যেটা আছে, এটা কিন্তু আমাদের ওই ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল যেটা দেখলা, সেই ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলটাই আছে। 0 থেকে এ পর্যন্ত এটার উইথ, এবং দুই দিকে ইনফিনিটি, মাঝখানটা 0। এটা হলো আমাদের এই ভ্যালুটা। তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে, ইলেকট্রনের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন কোনো ডিভাইস নিয়ে কাজ করি, নর্মালি কিন্তু বর্তমান ক্ষেত্রে এই বিজেটি, মসফেট, এগুলো অনেকটাই পুরানো ডিভাইস হয়ে গেছে। তোমরা তো ইলেকট্রনিক ডিভাইস বলতে আমরা এতদিন পর্যন্ত এগুলোই বেশি পড়ে আসি। এখন যেসব ডিভাইস বেশি ইউজ করা হয়, মডার্ন যে ডিভাইস গুলো, সেই সবগুলো ডিভাইসেরই একটা কমন কনসেপ্টকে বলা হয় হেমট, HEMT, হেমট, হাই ইলেকট্রন মোবিলিটি ট্রানজিস্টর। অর্থাৎ এখানে ইলেকট্রনের মোবিলিটিটা অনেক হাই হবে। এই ইলেকট্রনের মোবিলিটি হাই করার জন্য যে কাজটা করা হয়, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে যেই জায়গাটা চ্যানেল থাকে, তোমরা বিজেটি বা মসফেটের ক্ষেত্রে চ্যানেল তো দেখেছো, এই চ্যানেলের ক্ষেত্রে এই রকম পটেনশিয়াল ওয়েল তৈরি করা হয়। এটাকে ডিভাইসের মধ্যে গেলে বলা হয় কোয়ান্টাম ওয়েল। এই পটেনশিয়াল ওয়েলের মধ্যে আগে থেকেই ইলেকট্রন জমা করা থাকে, তো বাইরে থেকে যখন কোনো ভোল্টেজ বা এনার্জি অ্যাপ্লাই করা হয়, ওই জমে থাকা ইলেকট্রন গুলাই নিজেদের মতন খুব কুইকলি মুভ করতে পারে। নর্মাল মসফেটের ক্ষেত্রে কি হয়, যে ইলেকট্রন তো ছড়ানো ছিটানো থাকে, সেগুলো নিজেদের মতন আগে একত্রিত হয়ে তারপরে ফ্লো করে। আর হেমট কনসেপ্টের মেইন কথাই হলো যে ইলেকট্রন আমার আগে থেকেই এক জায়গায় এসে জমে থাকবে, তো আমি যখনই এনার্জি দিব, ওই ইলেকট্রন গুলা ইজিলি মুভ করবে, তাই না? সো কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখনকার নতুন সব ডিভাইসই মোটামুটি এই হেমটের কনসেপ্টের উপর বেস করে তৈরি হয়। আর হেমটের মেইন কথাই হলো এই কোয়ান্টাম ওয়েল বা পটেনশিয়াল ওয়েলের ব্যাপার, যে ইলেকট্রন আগে থেকেই থাকবে। তো ইলেকট্রন আগে থেকে আসলে কোন জায়গায় থাকবে, ধরলাম এটাই হলো আমার সেই পটেনশিয়াল ওয়েল বা কোয়ান্টাম ওয়েল যাই বলি, এটাই হলো সেই ওয়েলটা। ওয়েলের কিন্তু সব জায়গায় ইলেকট্রন সমানভাবে থাকবে না, এখানে কয়েকটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে। এই প্রথম এনার্জি লেভেলটাকে বলা হয় n=1, ফার্স্ট লেভেল যেটা, এটা 0 থেকে একটু উপরে থাকে। তারপরে n=2 হলো 1, মানে 0 আর 1 এর মধ্যে যে পার্থক্য, 2 এর পার্থক্যটা কিন্তু তার চেয়ে একটু বেশি। আবার 1-2 এর মধ্যে যে পার্থক্য, 3 এর পার্থক্যটা আরেকটু বেশি। এটা হলো স্কোয়ার আকারে আগায়। আমরা এরপরে ম্যাথটা যখন করব, ম্যাথে গেলে এই ব্যাপারটা
মানে স্কোর করতে থাকে। এই যে